কন্টিনিউড পৃষ্ঠা ৩০৭, হেডিং ৫। ওদের পীড়াপিড়িতে ভুল। ওদের পীড়াপিড়িতে শেষ পর্যন্ত আমাকেই গল্পের বক্তার ভূমিকা নিতে হলো। কিছুক্ষণ চুপ করে থেকে আমি চরিত্রগুলোর কথা ভেবে নিলাম। সুরজ লাল হঠকারী বড়লোকের ছেলে, ইয়ার বন্ধুদের পাল্লায় পড়ে টাকা ওড়াচ্ছে। সুখেন রায় শান্তশিষ্ট বই পড়া যুবক, বাড়িতে পুত্রহীনা সুন্দরী স্ত্রী। পৃষ্ঠা ৩০৮। করবী তার স্বামীকে ভালোবাসে, অথচ ছোট্ট সংসারের একঘেয়ে জীবনে মন টেকে না। হরিনাথ অন্যের পয়সায় মদ খায়। সুখেনকে অপছন্দ করার যথেষ্ট কারণ আছে তার। নিজের চরিত্রের বিপরীত ধরনের লোক দেখলেই অনেকের রাগ হয়। চৌকিদার রামদাস। আমি মুখ তুলে বললাম, কর্নেল সেন, আমার আরও দু একটা ব্যাপার জেনে নেবার আছে। চৌকিদার রামদাস কি বিবাহিত? আপনি পরে নিশ্চয়ই খবর পেয়েছিলেন। হ্যাঁ, পেয়েছিলাম। চৌকিদারের বউ মারা গিয়েছিল অনেক দিন আগে, সে একা থাকতো। কিন্তু আপনি যখন তার ঘরের দরজা ঠেলেছিলেন তখন দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। তাই ছিল, অর্থাৎ ঘরের মধ্যে কেউ লুকিয়েছিল। আপনি সে সময় ও ব্যাপারে মনোযোগ দেননি। আর একটা কথা, এই গল্পের মধ্যে ডাকবাংলোটার বেশ অনেকখানি ভূমিকা আছে, কেননা সুখেন, করবী আর সুরজলাল এরা স্থানীয় লোক। ডাকবাংলো ব্যবহার করে বাইরে থেকে যারা আসে। তাছাড়া সুখেন, করবী আর সুরজলাল এরা থাকে কাছাকাছি বাড়িতে। সুখেন যদি ট্যুরের নাম করে অন্য কোথাও গিয়ে থাকে তাহলে তার বাড়িতে এসব ঘটনা ঘটাই স্বাভাবিক ছিল। তবু ডাকবাংলোটার ভূমিকা আমি আন্দাজ করতে পারি, কারণ আমি ওই ধরনের বাংলোতে অনেকবার থেকেছি। রঞ্জনেরও অভিজ্ঞতা আছে। আচ্ছা, সুখেন রায় যে বাড়িটাতে থাকতো সেই বাড়িটা আপনি বলেছেন খুব ভালো নয়। ঠিক কী রকম? বৃষ্টি হলে ছাদ থেকে জল পড়তে পারে? কর্নেল সেন হেসে বললেন, তুমি ঠিক লাইনেই এগোচ্ছ। হ্যাঁ, সুখেনের বাড়িটা ওই রকমই। কর্নেল সেনের কাছে প্রশ্ন করে আমি আরও কয়েকটা তথ্য জেনে নিলাম। তারপর আর একটুক্ষণ চুপ করে থেকে আমি পটভূমিটা মনে মনে ছকে নিলাম। আস্তে আস্তে চরিত্রগুলো আমার চোখের সামনে নড়াচড়া করতে লাগলো। গল্প উপন্যাস লেখার সময় আমি চরিত্রগুলোকে যেমন রক্তমাংসের চেহারায় কিছুক্ষণ দেখে নিই, তাদের সঙ্গে কথা বলি, এখানে সুখেন, করবী, সুরজলাল, রামদাস প্রভৃতির সঙ্গে আমার একে একে পরিচয় হলো। আমি যেন চেনাশোনা লোকেদের মতোই ওদের পাশে দাঁড়িয়ে আছি। মুখ তুলে এবার কর্নেল সেনের দিকে তাকিয়ে আমি বললাম, দেখুন, সেই সন্ধ্যাবেলার দৃশ্যটা আমি ফুটিয়ে তুলতে পারি, কিন্তু তাতে এই রহস্য কাহিনীর কোনো সমাধান হবে কি না জানি না। মাধবী বলল, ঠিক আছে, শুনেই দেখি না। আমি শুরু করলাম। বিহারের ওই ধরনের ছোটোখাটো শহরে শীতকালে যারা থেকেছে তারাই বুঝতে পারবে কীরকম দুর্দান্ত শীত পড়ে। ড্রাই কোল্ড যাকে বলে, হাড় কনকনিয়ে দেয়। যে সময় ঘটনাটা ঘটেছিল সেটা যদিও নভেম্বর মাস, খুব বেশি শীত পড়ার কথা নয়, কিন্তু বৃষ্টি পড়লে ওসব জায়গায় নভেম্বরেও খুব শীত লাগতে পারে। সেদিন সন্ধ্যা থেকেই বৃষ্টি পড়ছিল, সেই সঙ্গে কনকনে হাওয়া। কর্নেল সেন, আপনিই বলেছেন যে পরের দিন আপনি যখন ডাকবাংলোতে গিয়েছিলেন তখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, সুতরাং তার আগের দিনও বৃষ্টি হওয়া স্বাভাবিক। মোট কথা আমি ধরেই নিচ্ছি যে বৃষ্টি পড়ছিল সেই সন্ধ্যাবেলা, তাতে আমার গল্পের সুবিধে হয়। মাধবী বলল, হ্যাঁ হ্যাঁ, ধরুন না, কে আপত্তি করছে। সুখেন তার বসবার ঘরের চৌকিতে শরীর এলিয়ে বই পড়ছে। এইসব ছোটোখাটো জায়গায় সন্ধ্যার পর আর কেউই থাকে না। বৃষ্টির জন্য সেদিন আর কেউ আড্ডা দিতেও আসবে না। করবী এ ঘরে ও ঘরে একবার যাচ্ছে আর একবার আসছে, কখনো একটু বসছে সুখেনের পাশে, আবার উঠে যাচ্ছে ভেতরে। তার কোনো কাজ নেই, সন্ধ্যাটা আর কাটতেই চায় না। দুজন মানুষের রান্না, তাও কখন শেষ হয়ে গেছে। সুখেনের মতন তার বই পড়ার অত নেশা নেই। করবী একবার বসবার ঘরে ঢুকে সুখেনকে বলল, এখন খেয়ে নেবে? সুখেন বই থেকে মুখ তুলে বলল, এখুনি? কটা বাজে? পৃষ্ঠা ৩০৯। টেবিলের ওপর রাখা হাতঘড়িটা দেখে বলল, মাত্র ৭টা, এর মধ্যেই খেয়ে নেব। সুখেনের মুখটা শুকনো। সেদিন তাকে খানিকটা মনমরা দেখাচ্ছিল। এক হাতে বই, এক হাতে সিগারেট। মাঝে মাঝেই সে অন্যমনস্ক হয়ে তাকাচ্ছিল বাইরের দিকে। অফিস থেকে পাটনা যাওয়ার জন্য ছুটি নিয়েছে, অথচ পাটনায় যাওয়ার ইচ্ছে নেই তাঁর। করবী বলল, হ্যাঁ, তাড়াতাড়ি খেয়েই নাও, আমি আজ রাত্রিরে এখানে থাকবো না। সুখেন বলল, আজ আবার বেরোবে? আজ থাক না। করবী বলল, না, আজ আমার এখানে থাকতে ভালো লাগছে না, তাড়াতাড়ি খেয়ে নিয়ে বেরিয়ে পড়ি। সুখেন বলল, আজ রাত্রিরে আর বেরিয়ে কাজ নেই, কালকে বরং তুমিও আমার সঙ্গে চলো পাটনায়। সে কালকের কথা কালকে,
আজ রাত্রিরে আমার একটু থাকতে ইচ্ছে করছে না এখানে। তোমাকে কত করে বলছি আর একটা বাড়ি দেখো। আজকের রাতটা অন্তত। করবী বলল, না চলো, বৃষ্টি পড়ছে, বেশি জোরে বৃষ্টি নামলে আবার আজ ছাদ থেকে জল পড়বে। আজ আমার শরীরটা ভালো নেই, গা ম্যাজম্যাজ করছে, আবার গাড়ি চালাতে হবে। কি হয়েছে, কি জ্বর হয়েছে না কি? করবী স্বামীর কপালে হাত রাখলো, তারপর বলল, জ্বর তো নেই, চলো ওখানে গিয়ে আরাম করে শোয়া যাবে এই শীতের মধ্যে। তাড়াতাড়ি খেয়ে নিয়ে ওরা বেরিয়ে পড়ল। সামান্য দু একটি টুকিটাকি জিনিস সঙ্গে নিল শুধু। বিছানাপত্র ডাকবাংলোতেই সব আছে। মাঝে মাঝেই ওরা বাড়ি ছেড়ে ডাকবাংলো এসে থাকে। ওদের নিজের বাড়ির থেকে ডাকবাংলোয় থাকা অনেক বেশি আরামপ্রদ, বিশেষত শীতকালে। নির্জন জায়গায় ডাকবাংলোগুলোতে এসব ব্যাপার খুব স্বাভাবিক। বাইরের লোকজন যেখানে কম আসে, সেখানে স্থানীয় সরকারি অফিসের কোনো কর্মচারী পাকাপাকি বাসিন্দা হয়ে যায়। একটা ঘর শুধু খালি থাকে। এইসব বাংলো আবার অনেক সময় অসামাজিক লোকদেরও আড্ডা হয়। চৌকিদারকে বকশিস দিয়ে কিংবা ভয় দেখিয়ে তারা সন্ধ্যার পর এসে আড্ডা জমায়, মদ্যপান করে। মেয়েদের নিয়ে অবৈধ কাণ্ড কারখানার পক্ষেও বেশ সুবিধাজনক জায়গা। আমাদের গল্পের এই বাংলোটা সেই ধরনের। রঞ্জন ফস করে জিজ্ঞেস করলো, তুই কি করে বুঝলি যে সেই বাংলোটা এই ধরনের? তুই কি সেখানে গেছিস? বাংলোটা কোন জায়গায় তার নামই তো আমরা কেউ জানি না। আমি বললাম, আমি সে বাংলোতে যাইনি বটে, কিন্তু সব কিছু শুনে মনে হচ্ছে বাংলোটা এই ধরনেরই। এরকম অনেক বাংলো আমি দেখেছি। সেখানে স্থানীয় কোনো সরকারি কর্মচারী নিজের কোয়ার্টার বানিয়ে নিয়েছে একেবারে। কর্নেল সেন বললেন, সুনীলকে বাধা দিও না। আমার মনে হচ্ছে সুনীল ঠিক রাস্তাতেই এগোচ্ছে। এ পর্যন্ত যা বলেছে তা মিলে যাচ্ছে, তুমি বলে যাও। করবী আর সুখেন যখন পৌঁছলো, তখন সেই বাংলোয় আগে থেকেই আরও লোক এসে রয়েছে। সাধারণত বাংলোতে যদি অন্য লোক এসে যায়, তাহলে আর করবীরা সেখানে সেদিন থাকে না, ফিরে যায়। এতটা এসে আবার ফিরে যেতে হবে বলে সুখেন বিরক্ত হয়ে উঠছিল। এমন সময় দেখতে পেল যারা এসেছে তারা ওদের চেনা লোক। ওদের চেনা সুরজলাল আর হরিনাথ মদের বোতল নিয়ে আড্ডা জমিয়েছে। সুরজলালের বাড়িতেও সব চলে না, তাই সে ডাকবাংলোতে আসে মাঝে মাঝে। চৌকিদার রামদাস তাদের খাবার টাবার বানিয়ে দেয়। সুরজলাল কথায় কথায় বকশিস দেয়, 5 টাকা 10 টাকা। সুখেন আর করবীকে দেখে সুরজলাল হৈ হৈ করে উঠল। এমনভাবে সে আপ্যায়ন করতে লাগলো যেন বাংলোটা তার নিজের। পৃষ্ঠা 310। হাত বাড়িয়ে বলল, আইয়ে ভাবিজি, আইয়ে সুখেন দাদা, আজ কত সৌভাগ্য আমাদের যে আপনারা এসছেন। সুখেন বলল, আমরা এসে ডিস্টার্ব করলাম না তো? কী যে বলেন। সুখেন নম্র ধরনের মানুষ, সে ইচ্ছে করলে চৌকিদারকে হুকুম দিয়ে বাংলোতে এই ধরনের লোকদের আসা বন্ধ করে দিতে পারে। তার বদলে সে নিজেই সংকুচিত হয়ে রইল। একটা চেয়ারে আরাম করে বসে আর একটা চেয়ারে পা তুলে দিয়েছে সুরজলাল। ছোট টেবিলে 2টি মদের বোতল ও কয়েকটি গ্লাস, কয়েকটি গেলাস। হরিনাথ ঠিক অনুগত ভৃত্যের মতন সুরজলালকে গেলাসে মদ ঢেলে দিচ্ছে, জল মেশাচ্ছে। হরিনাথ নিজেই খেয়ে ফেলেছে অনেকটা। সে সুখেন আর করবীকে দেখে বলল, এই যে দাদা আর বৌদিও এসে গেছেন, তাহলে জমবে ভালো আজ। করবী ওদের সঙ্গে একটাও কথা বলল না, চলে এলো তাদের জন্য নির্দিষ্ট ঘরে। বুড়ো কুচকে স্বামীকে বলল, ওরা আবার এখানে কেন? ওদের চলে যেতে বলো। করবী বেশ গলা উঁচু করেই কথা বলেছিল। সুখেন ফিসফিস করে বলল, এই আসতে যা, তা কি বলা যায়, থাক না। করবী বিরক্ত হয়ে বলল, ধ্যাত, ভালো লাগে না, এখানে একটু নিরিবিলিতে ঘুমোতে এসেছি, তার মধ্যে আবার জ্বালাতন। ওরা সারা রাত হই হল্লা করবে। না না, সারা রাত থাকবে না, খানিকটা বাদে চলে যাবে নিশ্চয়ই। মোটেই যাবে না, দেখো তুমি। এর আগেও 2-1 বার সুখেন আর করবী ডাকবাংলোতে এসে সুরজলালদের দেখতে পেয়েছে। তবে আগে যখন আলাপ পরিচয় ততটা বেশি ছিল না, তখন সুরজলাল সুখেনকে খানিকটা সমীহ করত। ওরা এলে ডাকবাংলো ছেড়ে চলে যেত তাড়াতাড়ি। মাসখানেক আগে এক রাত্রে ওরা রাত 3টে পর্যন্ত ছিল। শেষ পর্যন্ত সুখেনই ওদের জিপে পৌঁছে দিয়ে আসে। করবী বলল, তুমি কিন্তু আজ ওদের পৌঁছে দিয়ে আসতে যাবে না কিছুতেই। একা একা থাকতে আমার ভয় করে। ওদের বলো তাড়াতাড়ি চলে যেতে, এখন বেশি রাত হয়নি, হেঁটেই চলে যেতে পারবে। করবী বেশ রেগে গেছে। সুখেন তার পিঠে হাত বুলিয়ে তাকে ঠান্ডা করার চেষ্টা করলো। সুখেনের ভদ্রতা বোধ আছে, সে মুখ ফুটে ওদের চলে যেতে বলতে পারবে না। দরজার বাইরে থেকে সুরজলাল বলল, এই সুখেন দাদা, আসুন একটু গপসপ করি। এখুনি কি নিজ যাবে নাকি? সুখেন করবীকে বলল, একটু বাইরে গিয়ে ওদের সঙ্গে বসা যাক, মোটে তো 8:30 বাজে। করবী বলল, তুমি যাও, আমার ভালো লাগছে না। সুখেন বাইরের বারান্দায় ওদের সঙ্গে এসে বসলো। কয়েকখানা চেয়ার বাইরে বার করা হয়েছে, ইচ্ছে করেই আলো জ্বালেনি। বৃষ্টি পড়ছে অশ্রান্তভাবে, কোথাও কোনো শব্দ নেই। চাদর মুড়ি দিয়ে চেয়ারে পা গুটিয়ে বসতে বেশ আরাম লাগে।
সুরজলাল মদের বোতল দেখিয়ে বলল, দাদা একটু খাবেন নাকি? সুখেন বলল, না ভাই, আমি ওসব খাই না, আমার ভালো লাগে না। হরিনাথ এতক্ষণ কোনো কথা বলেনি, এবার হেসে উঠে বলল, না খেলে বুঝলেন কি করে যে ভালো লাগে না? আগে খেয়ে দেখুন, তবে তো বুঝবেন। সুখেন বলল, না, তার দরকার নেই। হরিনাথ নিজের গেলাসের সবটুকু মদ ঢক করে শেষ করে দিয়ে বলল, ওফ, গলা জ্বলে গেল। মাইরি সুখেনদা, এ জিনিস খেলে যেমন কষ্ট, না খেলেও সেরকম কষ্ট। তবে বুঝলেন, খেয়ে কষ্ট পাওয়াটাই বেটার, আর সব কিছু ভুলিয়ে দেয়। সুখেন জিজ্ঞেস করলো, হরিনাথ, তুমি কোথা থেকে এসব খাওয়া শিখলে? হরিনাথ হো হো করে হেসে উঠল। এসব কি কাউকে শেখাতে হয়? পৃষ্ঠা 311। ভালোবাসা কি কাউকে শেখাতে হয়? মানুষ আপনি আপনি ভালোবাসে। আমি তো আপনি আপনি শিখলাম না। আপনি চেষ্টা করলেন না, তা শিখবেন কি? মেয়ে মানুষ ছাড়া যেমন ভালোবাসা জমে না। সুরজলাল ততক্ষণে আর একটা গেলাসে খানিকটা মদ ঢেলে জল মিশিয়ে বলল, নিন দাদা, একটু চেখে দেখুন। ভাবিজি রাগ করবেন বলে ভয় পাচ্ছেন? হা হা, না না, তার জন্য নয়, ভাবিজির কাছে পারমিশন সিক করে লিন, ও কিছু বলবে না, এমনিই আমি খাবো না। সুখেন আর চোখে তার ঘরের জানলার দিকে তাকালো। জানলা দিয়ে আলো এসে পড়েছে বাইরে। করবী শুয়ে পড়েনি বোঝাই যায়। ঘরের মধ্যে তার চলাফেরার খুটখাট শব্দ। সুখেন মনে মনে শঙ্কিত হলো, করবী বোধহয় খুব রেগে যাচ্ছে। তারা এসেছিল এখানে নিরিবিলিতে শান্তিতে ঘুমোতে। তাছাড়া সুখেনের নিজেরই আজ শরীরটা ভালো নয়, তারই ইচ্ছে করছিল শুয়ে পড়তে, কিন্তু এরা বাইরে বসে থাকলে কি আর হঠাৎ উঠে গিয়ে দরজা বন্ধ করে ঘুমোনো যায়? সামনে একটা প্লেটে শুকনো করে ভাজা মুরগির মাংস জমা আছে। সুরজলাল নিজের বাড়িতে মাংস খেতে পারে না বলে ডাক বাংলোতে এসে খায়। প্লেটটা সুখেনের দিকে এগিয়ে দিয়ে বলল, এক টুকরো মাংস মুখে দিন, তারপর গেলাসে একটু চুমুক দিন, দেখবেন কীরকম ভালো লাগে, গ্যারান্টি দিচ্ছি। সুখেন হাত দিয়ে গেলাসটা সরিয়ে দিয়ে বলল, না ভাই, তোমরা খাও না, তোমরা আনন্দ করছো, তাতে তো আমি বাধা দিচ্ছি না। আমাকে এর মধ্যে জড়ানো কেন? আমি গরিব লোক, আমার এসব বড়লোকি নেশা কি পোষায়? সুরজলাল থতমত খেয়ে গেলাস সরিয়ে নিয়ে বলল, থাক, তবে থাক। আমি কি আপনাকে জুলুম করছি? আমি বলছিলাম কি, লাইফ তো খুব শর্ট, এর ভিতর একটু ফুর্তি মজা যদি না করা যায়। সুখেন গরিব বড়লোকের কথাটা তোলায় হরিনাথের খোঁচা লেগেছে। সে সরু চোখে সুখেনের দিকে তাকিয়ে বলল, আপনি কেন খাবেন না তা আমি জানি, পেটে পেটে ইচ্ছে থাকলেও। সুরজলাল বলল, কেন কেন? হরিনাথ ব্যঙ্গ করে বলল, ও খাবে না, বউয়ের ভয় পাচ্ছে। আমাদের তো বউ নেই। এই ধরনের খোঁচা মারলে মানুষের পৌরুষে লাগে। সুখেন দুর্বল ধরনের পুরুষ, তাছাড়া হরিনাথ তার দুর্বল জায়গাতেই খোঁচা মেরেছে। সুখেন সত্যিই করবীকে বেশ ভয় পায়। আজ করবী রেগে আছে বলে সে এমনিতেই মনে মনে অস্থির। তবু বইয়ের নামে খোঁচা মারলে অনেক পুরুষই হঠাৎ সাহসী হয়ে যায়। গেলাসটা তুলে নিয়ে অবহেলার সঙ্গে বলল, খাওয়ার মধ্যে কি আছে, খেলেই হয়, কিন্তু আমার এসব ভালো লাগে না। হরিনাথ বলল, একটু টেস্ট করেই দেখুন না ভালো লাগে কিনা। সুখেন গেলাসটা তুলে একসঙ্গে সমস্ত মদ গলায় ঢেলে দিল। বিষম খেলো সঙ্গে সঙ্গে। সুরজলাল ব্যস্ত হয়ে হা হা করে উঠল। বলল, করলেন কি সবটা একসঙ্গে? আপনি নতুন। সুখেন দুর্বলতা ঢাকবার জন্য বলল, আমার কিছু হয়নি, এমনি বিষম খেয়েছি। সুরজলাল বলল, এ জিনিস আস্তে আস্তে খেতে হয়, পানিকা মাফিক ঢকঢক করে আপনি মেরে দিলেন। সুখেন বলল, খেলাম তো, কিছু তো হলো না আমার। তোমরা এসব খেয়ে কি আনন্দ পাও? সুখেনের চোখ মুখ লাল হয়ে গেছে। সে নিজেও আগে কল্পনাই করতে পারেনি যে সামান্য এক গেলাস পানীয়র এতখানি তেজ। রীতিমতো ভয় ধরে গেছে তার, কিন্তু কিছুতে সেটা ওদের সামনে প্রকাশ করবে না। বারবার সে ফাঁকা অহংকার দেখিয়ে বলতে লাগলো, এসব খেলে তার কিছু হয় না, এসব জিনিসের জন্য টাকা নষ্ট করার কোনো মানে হয় না, ইচ্ছে করলে সে এক বোতলও খেয়ে ফেলতে পারে, এসব খাওয়ার মধ্যে কোনো বীরত্ব নেই। পৃষ্ঠা 312। হরিনাথ বলল, এই তো দাদা, বেশ কলজের জোর আছে। তাহলে আগে খাবো না করছিলেন কেন? সত্যি আমি আগে কখনো খাইনি। আর একটু খান। না, আর দরকার নেই, খান না। এই সুরজলাল, দাও, দাদাকে দাও। সুরজলাল আবার ঢেলে দিয়ে বলল, নিন, সঙ্গে একটু মাংস খেয়ে নিন, মাংস না খেলে লিভার ঠিক থাকে না। হরিনাথ বলল, একটু একটু মাংস চাখবেন আর গেলাসে একটু একটু চুমুক দেবেন। ওরকম গোয়ারের মতন কেউ এক ঢোকে খায়? আস্তে আস্তে খেলে জিনিসটার স্বাদ পাবেন ঠিক। আমি আর খাবো না। এই যে বললেন ইচ্ছে করলে এক বোতল খেয়ে ফেলতে পারেন, আর এক পেগেই হয়ে গেল। আপনার কিছু নেশা হয়েছে বলুন? কিছু হয়নি। তাহলে আর ওটুকু খেয়ে কি ভালো হলো? আর একটা খান।
এইভাবে সুখেন 3-4 গ্লাস খেয়ে ফেলল এবং ক্রমাগত বলতে লাগলো, আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি। হরিনাথ মিটিমিটি হাসছে। এই হরিনাথ ধরনের লোকরা অন্যদের নেশা ধরিয়ে দিয়ে বেকায়দায় ফেলে খুব আনন্দ পায়। সে কথার মারপ্যাচে সুখেনকে ক্রমাগত খাইয়ে যেতে লাগলো। ঘণ্টাখানেক কেটে যাওয়ার পর করবী বেরিয়ে এলো ঘর থেকে। ক্রুদ্ধ গলায় স্বামীকে বলল, তোমরা এখানে বসে বসে গল্প করবে আর আমি একা ঘরে শুয়ে থাকবো? এবার চলে এসো, অনেক রাত হয়েছে। সুরজলাল হাসতে হাসতে বলল, ভাবিজি, আপনার কি ঘরের মধ্যে ভয় করছে নাকি? আপনাদের বাংলাতে যাকে বলে ব্রহ্মদৈত্য, এখানে সেই একটা ব্রহ্মদৈত্য আছে কিন্তু। করবী সুরজলালের কথা গ্রাহ্য না করে স্বামীর দিকে তাকিয়ে বলল, এ কি, তুমি বসে বসে এই সব ছাইবস্য খাচ্ছ? সুখেন জড়িত গলায় বলল, একটুখানি শুধু টেস্ট করেছি, কিন্তু আমার কিছু হয়নি। কিছু যে খেয়েছি তা টেরই পাচ্ছি না। কেন যে ওরা এইসব খেয়ে পয়সা নষ্ট করে? বুঝেছি, আর খেতে হবে না, তুমি এবার ওঠো। কেন, তুমি ভয় পাচ্ছ আমি মাতাল হয়ে যাব? হা হা হা, অত সহজ নয়। তুমি কিছু বুঝতে পারছো? আমি নর্মাল, কমপ্লিটলি নর্মাল। ঠিক আছে, তোমার কিছু হয়নি, কিন্তু এখানে আর কত রাত পর্যন্ত বসে থাকবে? কেন, তোমার ঘুম পাচ্ছে? হ্যাঁ, তাহলে তুমি একলা একলা ঘুমিয়ে পড়ো, আমি একটু বাদে যাচ্ছি। একলা একলা ওই ঘরে থাকতে আমার বুঝি ভালো লাগে? তাহলে তুমি এখানেই একটু বসো। না, তুমি ওঠো বলছি। সুরজলাল বলল, ভাবিজি এত রাগারাগি করছেন কেন? বসুন না, আপনিও একটু বসুন না। হরিনাথও বলল, বসুন বৌদি, একটু বসুন, আমরা তো আর খানিকটা বাদে চলে যাব। ওদের অনুরোধে করবী অনিচ্ছা সত্ত্বেও বসল। সুরজলাল তার দিকে মুরগির প্লেটটা বাড়িয়ে দিল। করবী সেটা ছুঁয়েও দেখল না। সুরজলাল সাত্ত্বিক ব্রাহ্মণ পরিবারের ছেলে। ওদের বংশে কেউ কখনো মদ তো দূরের কথা, মাছ মাংসও ছোঁয়নি। সুরজলাল এর মধ্যে ওর সবকটারই ভক্ত হয়ে গেছে। পৃষ্ঠা 313। এ ব্যাপারে হরিনাথ তার প্রধান সাকরেত। সুরজলালের আত্মীয় স্বজনরা বলে যে বাঙালিদের সঙ্গে মিলেমিশেই তার এই অধঃপতন। হরিনাথ বলল, বৌদি, আপনার স্বামীটি কিন্তু বেশ খেতে পারে, ডকডক করে মেরে দিল কীরকম। আপনিও একটু খাবেন নাকি? করবী বলল, ছি। করবীর সেই ছি বলার মধ্যে এমন একটা দর্প এবং অবহেলা ছিল যে কেউ আর অনুরোধ করতে সাহস পেল না। কিছুক্ষণ সবাই চুপচাপ। করবী আসার পর সব গল্প থেমে গেছে। সুরজলাল আর হরিনাথ খেয়ে যাচ্ছে। সুখেনের গেলাস খালি। হরিনাথ বলল, দাদা, আরেকটু নেবেন নাকি? সুখেন করবীর দিকে চেয়ে বলল, থাক, আর না। করবী সুখেনের দিকে প্রখর চোখে তাকিয়ে আছে, মুখে কিছু বলল না। সুখেন অপরাধীর মতো একটু হাসল। সুরজলাল গেলাসে ঢেলে দিয়ে বলল, নিন, আরেকটু নিন, ভাবিজি কিছু বলবেন না। সুখেন গেলাসটা তুলে নিয়ে বলল, আর খেয়েই বা কী হবে? এত খেয়েও তো কিচ্ছু হচ্ছে না। তোমরা ভেবেছিলে আমি এক চুমুক দিয়েই বেহেড হয়ে যাব। হরিনাথ হাসতে হাসতে বলল, সত্যি দাদার কলজের জোর আছে। এই সময়ে দূরে কিছু লোকের পায়ের শব্দ পাওয়া গেল। ওরা সতর্ক হয়ে উঠল সঙ্গে সঙ্গে। ভালো করে তাকিয়ে দেখল, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে 4-5 জন লোক হেঁটে আসছে বাংলোর কম্পাউন্ড দিয়ে। সুরজলাল চেঁচিয়ে জিজ্ঞেস করল, কে? কোনো উত্তর নেই। গেলাস নামিয়ে রেখে ওরা সবাই তাকিয়ে রইল লোকগুলোর দিকে। ওরা ক্রমশ এগিয়ে আসছে। সুরজলাল গলা চড়িয়ে আবার জিজ্ঞেস করল, কৌন হ্যাঁ? এবারও সাড়া না পেয়ে সুরজলাল পকেট থেকে রিভলভার বার করল। রাতবিরেতে কোথাও বেরোলে এটা সঙ্গে নিয়ে ঘোরে। রিভলভারটা হাতে নিয়ে সুরজলাল উঠে দাঁড়িয়ে বলল, তুম লোক কৌন হ্যাঁ? খাড়া হো যাও, মত আও ইধার। লোকগুলো থমকে দাঁড়িয়ে হিন্দিতে উত্তর দিল। এবার ওরা নিরীহ গ্রামের লোক, শর্টকাট করার জন্য বাংলোর কম্পাউন্ড দিয়ে যায়। ওদের অন্যায় হয়ে গেছে, বাবুরা আছে জানলে আসতো না। লোকগুলো চলে যাবার পর হরিনাথ হেসে বলল, তুমি একেবারে বন্দুক বার করে ফেললে ওদের দেখে? সুরজলাল বলল, বিশ্বাস নেই, চোর ডাকাতের তো কমতি নেই। সুখেন রিভলভারটা হাতে নিয়ে বলল, দেখি তো, গুলি ভরা আছে? হ্যাঁ, এটা তো অনেক পুরনো কালের জিনিস দেখছি। আমার পিতাজির ছিল। তোমার টিপ কীরকম, কখনো ছুঁড়েছ এটা? না দাদা, আবি তক কোনো মানুষের দিকে ছুঁড়তে হয়নি, শুধু ভয় দেখালেই হয়। পাখি টাকি শিকার করেছ তো নাকি তাও করনি? সুরজলাল বলল, দাদার তো বন্দুক পিস্তল সম্বন্ধে বহুত জ্ঞান দেখছি। রিভলভার দিয়ে কি কেউ পাখি শিকার করে? বাড়িতে আমার আর একটা শটগান আছে, চলুন আপনাকে একদিন শিকারে নিয়ে যাব, আপনি মারতে পারবেন তো? সুখেন বলল, আমি কোনো দিন বন্দুক পিস্তল হাতে ছুঁয়েই দেখিনি এর আগে, তোমারটাই প্রথম হাতে নিলাম। পৃষ্ঠা 314। করবী বলল, ওটা নিয়ে নাড়াচাড়া করতে হবে না, রেখে দাও। হঠাৎ গুলি টুলি যদি বেরিয়ে যায়। সুরজলাল বললে, না, হঠাৎ গুলি বেরিয়ে যাবে না,
সেফটি ক্যাচ তোলা আছে, এই যে দেখিয়ে দিচ্ছি। রিভলভারটা হঠাৎ নামিয়ে রেখে সুখেন হাত দিয়ে মুখ চেপে ধরল। একটা হেঁচকি তুলে বলল, এ কি, আমার মাথা ঘুরছে কেন? সুরজলাল বলল, আপনার তাহলে বেশি হয়ে গেছে, আর খাবেন না। সুখেন উঠে দাঁড়াতে গিয়ে টোলে পড়ে যাচ্ছিল। করবী তাড়াতাড়ি তাকে ধরল। সুখেনের চোখ দুটো সম্পূর্ণ লাল, দৃষ্টি উদ্ভ্রান্তের মতন। আস্তে আস্তে বলল, করবী, আমার মাথা ঘুরছে, আমি দাঁড়াতে পারছি না। করবী বলল, কেন ওসব খেতে যাও? এমনিতেই তোমার শরীর খারাপ। ওরা যে বলল, ওরা বললেই তুমি খাবে। আমি এতক্ষণ খাচ্ছিলুম, কিন্তু টের পাইনি। চলো, ঘরে গিয়ে শুয়ে পড়বে। চলো, আমার ভীষণ গরম লাগছে। এত শীতের মধ্যে তোমার গরম লাগছে? জল দিয়ে মাথা ধুয়ে দেব? সুরজলাল খুব অপ্রস্তুত হয়ে পড়েছে। সে উঠে এসে বলল, না না ভাবিজি, এখন পানি লাগালে অচানক ঠান্ডা লেগে যাবে। আপনি ঘরে নিয়ে শুইয়ে দিন। সুখেন দাদা, ভয় পাবেন না, থোড়া বাদ সব ঠিক হয়ে যাবে। এরকম সবারই এক এক দিন হয়। সুখেন অবিশ্বাসের সুরে বলল, আমার এতক্ষণ কিছু হয়নি, হঠাৎ এরকম হলো কেন? শেষ গেলাসটায় কিছু মিশিয়ে দিয়েছো নাকি? সুরজলাল অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি মিশিয়ে দেব? হরিনাথ বলল, তখনই বুঝেছি, যেরকম ঢকঢক করে খাচ্ছিলেন। সুখেন তবু বলল, কিন্তু এতক্ষণ আমার কিছু হয়নি, হঠাৎ এরকম হলো কেন? নিশ্চয়ই এবার আলাদা কিছু ছিল। সুরজলাল বলল, কারোর কারোর এরকম হঠাৎই হয়। করবী বলল, এতক্ষণ তোমার কিছু হয়নি মানে কি? তোমার কথা জড়িয়ে গিয়েছিল। মোটেই না। ঠিক আছে, তুমি এখন ঘরে চলো। আমাকে ওরা কিছু মিশিয়ে দিয়েছে। ওদের কিছু হলো না, শুধু আমারই একা এরকম হলো কেন? আমার গা গুলোচ্ছে, অসম্ভব গুলোচ্ছে। সুরজলাল কাচুমাচু হয়ে বলল, দাদা, আমাদের নামে মিথ্যে দোষ দিচ্ছেন। আপনাকে বললাম আস্তে আস্তে খেতে। সুখেন হঠাৎ চেঁচিয়ে বলল, আস্তে আস্তেই তো খেয়েছি। আগেরগুলোতে আমাকে শুধু জল দিয়েছ, আমি খেয়েই বুঝেছি স্রেফ জল। কিন্তু শেষবারটায়, ওহ, গলা জ্বলে যাচ্ছে। কি দিয়েছিলে বলো? বিষ খাইয়েছো আমাকে? আপনি কি বলছেন? যান, গিয়ে একটু শুয়ে পড়ুন, সব ঠিক হয়ে যাবে। চোপ, আমি সব জানি। করবী জোর করেই স্বামীকে ঘরের মধ্যে নিয়ে গেল, শুইয়ে দিল খাটে, ভিজে তোয়ালে দিয়ে মুছিয়ে দিল মুখ। খাটে শুয়ে শুয়েই মাটির দিকে মুখ নিচু করে বমি করল সুখেন। সে সব পরিষ্কার করল করবী। তারপর বলল, আলো নিভিয়ে দিচ্ছি, তুমি এবার ঘুমিয়ে পড়ো। সুখেন চিৎকার করে বলল, না, ঘুমোবো না। ওরা আমাকে কি খাইয়ে দিয়েছে বলো, বলো। পৃষ্ঠা 315। করবী বলল, তুমি খেতে গেলে কেন? তুমি কি কচি খোকা? তোমাকে জোর করে খাওয়াতে পারতো কেউ? তা বলে যা তা কিছু একটা খাইয়ে দেবে? চুপ, আস্তে কথা বলো। কেন আমি আস্তে কথা বলবো কেন? আমি কি কাউকে ভয় করি? সে কথা হচ্ছে না। এখন না ঘুমোলে তোমারই আরও শরীর খারাপ হবে। আমার শরীর ভুল। আমার শরীর খারাপের জন্য তুমি তো ভারী কেয়ার করো। আমাকে ওরা বিষ খাইয়ে দিল, তুমি কিছু বলতে পারলে না? আমি তোমাকে ওসব ছাইভস্য খেতে বারণ করিনি। কোথায় বারণ করলে? শেষ গ্লাসটা খাবার আগে আমি তোমার চোখের দিকে তাকালাম, তখন তুমি আমাকে বারণ করতে পারতে না? করিনি? না, করনি। তুমি দেখছিলে আমি খাই কি না, সেই জন্যই তো আমি খেলাম। তুমি খুব বুঝেছো তাহলে। সুখেনের কথাবার্তা অন্যরকম হয়ে গেছে। কোনো দিন সে করবীকে ধমকায় না, তার নামে স্পষ্ট ভাষায় অভিযোগ জানায় না। আজ সে বেপরোয়া, চোখ দুটো লাল, হেঁচকি ওঠা এখনও বন্ধ হয়নি। করবীর হাতটা চেপে ধরে সুখেন আস্তে আস্তে দৃঢ় গলায় বলল, সত্যি করে বলো তো, সুরজলাল এখানে যে আজ থাকবে তুমি আগে থেকেই জানতে না? বাহ, আমি তা জানবো কি করে? নিশ্চয়ই জানতে, সেই জন্যই আজ এখানে আসার জন্য তোমার এত গরজ। কি যা তা বলছো? গরজের আবার কি? বৃষ্টি পড়লেই তো এখানে আসি। আজ আমার শরীর খারাপ, আসতে চাইনি, তাও তুমি জোর করে। শরীর খারাপ নিয়েও তুমি ওই সব খেলে? তোমার একটু কাণ্ডজ্ঞান নেই? আমি না খেতে চাইলেও ওরা আমাকে জোর করে খাওয়াতো। আজে বাজে কথা বলো না, এখন ঘুমো। আমি আজে বাজে কথা বলছি? আমি সব বুঝি। সুরজলাল যে এখানে আসবে তা তুমি খুব ভালো করেই জানতে, তাই তুমি জোর করে আমাকে এখানে নিয়ে এসেছো। আমি জানি আমার সঙ্গে থাকতে তোমার ভালো লাগে না, আমি জেগে থাকলে তোমাদের অসুবিধে হবে, তাই আমাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে। আমি তো এসেই ওদের দেখে বলেছিলাম তুমি ওদের চলে যেতে বলে দাও, তখন বললে না কেন? আমি বললেও ওরা শুনতো না। তুমি ওদের আসতে বলেছ, আমার কথা ওরা শুনবে কেন? আমার কথা কেউ শোনে না, আমায় কেউ ভালোবাসে না। আচ্ছা, পাগলামি করছো তো আজ? আমি এই তোমার গা ছুঁয়ে বলছি, আমি এসব কিছু জানতাম না। এবার তোমার বিশ্বাস হবে? সুখেন হঠাৎ হু হু করে কাঁদতে আরম্ভ করলো। অবোধ শিশুর মতো বারবার বলতে লাগলো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে ভালোবাসো না। করবী ধৈর্য ধরে ভিজে তোয়ালে দিয়ে আবার মুখ মুছিয়ে দিল সুখেনে। তারপর তার চোখের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টে। অস্ফুট গলায় বলল, শোনো, তাকাও আমার চোখের দিকে। কিছু দেখতে পাচ্ছ না?
বুঝতে পারো না আমি তোমায় সত্যিই ভালোবাসি? সত্যি সত্যি বলছো? 3 সত্যি করব? আমার গা ছুঁয়ে বলো। পৃষ্ঠা 316। এই তো গা ছুঁয়ে বলছি। না, পুরোটা বলো। আমার বুকে হাত ছুঁয়ে রেখে বলো আমি তোমায় ভালোবাসি। যদি মিথ্যে কথা বলো তাহলে আমি মরে যাব। এই যে বলছি আমি তোমায় ভালোবাসি। করবীর হাতখানা বুকে চেপে রেখে সুখেন আবার কাঁদতে লাগলো। গল্প থামিয়ে আমি একটুক্ষণ চুপ করে রইলাম। তারপর মাধবীর দিকে তাকিয়ে বললাম, মেয়েদের মন বোঝা খুব শক্ত। হয়তো করবী তার স্বামীর কাছে সত্যি কথাই বলেছিল। সে হয়তো সুরাজলালের সঙ্গে আগে থেকে কোনো ষড়যন্ত্রই করেনি, সবটাই একটা গোলযোগ। করবী তার স্বামীকে ভালোবাসে এবং দুশ্চরিত্রা। একই সঙ্গে এরকম দুটি ব্যাপার থাকা অস্বাভাবিক নয়। মাধবী বলল, তার মানে? এ আবার কি অদ্ভুত কথা! এরকম অদ্ভুত মানুষও আছে। করবী তার স্বামীকে ভালোবাসত, যেরকম অধিকাংশ মেয়েই ভালোবাসে, কিন্তু করবীর জীবনটা তার সংসারের ওই ছোট্ট গণ্ডির মধ্যে আটকে রাখতেও পারেনি। সেই জন্যই সুরাজলালের সঙ্গে। তাছাড়া একটি মেয়ে কি একসঙ্গে একাধিক পুরুষকে ভালোবাসতে পারে না? মেয়েদের ভালোবাসা কি এত কম যে একজনকে দিয়েই ফুরিয়ে যাবে? ওকে ভালোবাসা বলে না, ওর অন্য নাম আছে। কি নাম তা আপনি ভালো রকমই জানেন। তাহলে ভালোবাসা কাকে বলে তা নিয়ে আগে আলোচনা করা দরকার। কর্নেল সেন বললেন, সেটা কিন্তু হবে একাডেমিক আলোচনা, সেটা এ গল্পের সঙ্গে খাপ খাবে না। রঞ্জন আমাকে বলল, ঠিক আছে, তোমাকে আর গল্পের মধ্যে টিকা টিপ্পণী দিতে হবে না, শুধু গল্পটাই বলে যাও। আমি বললাম, সুখেনকে যে ওরা 20-30 কিছু খাইয়েছে তাও মনে হয় না। প্রথম প্রথম মদ খেতে গিয়ে লোকে হঠাৎ এইরকমভাবে আউট হয়ে যায়। সুখেন করবীর সঙ্গে আরও অনেকক্ষণ তর্ক বিতর্ক মান অভিমান করলো। তারপর বলল, আমি আজ সারা রাত ঘুমোবো না। করবী বলল, বেশ তো, ঘুমিও না। দরজা টরজা সব বন্ধ করে দাও। দিচ্ছি। আলো নিভিয়ে দাও। তুমি এসে শোও আমার পাশে। কিন্তু কোনো নেশাগ্রস্ত লোকের পক্ষে সারা রাত জেগে থাকা সম্ভব নয়, বিশেষত বিছানায় শুয়ে শুয়ে। করবী সুখেনের কথা মতন আলো নিভিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ল সুখেনের পাশে। সুখেন তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আজ একটুও ঘুমোবো না, সারা রাত গল্প করব। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সুখেন ঘুমিয়ে পড়ল। নেশাগ্রস্ত লোকেরা একবার ঘুমিয়ে পড়লে সাধারণত সারা রাতের মধ্যে আর জাগে না। সুখেনও যদি না জাগত তাহলে সব কিছুই অন্যরকম হতো। পরদিন সকালে আবার সব কিছুই স্বাভাবিক। কিছুটা লজ্জা, কিছুটা সন্দেহ থেকে যেত মনের মধ্যে, কিন্তু মানুষের জীবনে তাতে বড় রকমের কোনো পরিবর্তন ঘটে না। বাইরের বারান্দায় বসে হরিনাথ আর সুরাজলাল আরও কিছুক্ষণ বসে খেলো। ঘরের মধ্যে সুখেন আর করবীর সব কথাই তারা শুনতে পেয়েছে। সুরাজলালের মুখখানা গম্ভীর, হরিনাথ কিন্তু বেশ খুশি খুশি। অন্য কেউ অসুবিধে পড়লে তার বেশ আনন্দ হয়। সুরাজলাল বেজারভাবে বলল, কি ঝঞ্ঝাট রে বাবা, উনি খেলেন কেন? আমরা কি ওকে জোর করে খাওয়াতে গেছি? হরিনাথ বলল, এদিকে শালা কত বারফাট্টাই, খেলেও আমার কিছু হয় না। পৃষ্ঠা 317। এবার বোঝো কিছু হয় কি না। আবার বলে কি না আমরা বিষ মিশিয়ে দিয়েছি। যত সব নভিসের কাণ্ড। এই হরিয়া, তুই শালা ওকে বেশি বেশি খাইয়েছিস। মোটেই না, আমি নিজে কম খেয়ে অন্যকে বেশি দেব, আমি তেমন পাত্তর নই। শেষকালে নিজের মাল শর্ট পড়ে যাবে। তাহলে হঠাৎ ওরকম আউট হয়ে গেল কেন? কলজের জোর নেই, শুধু মুখে বড় বড় কথা। আজ আর জমবে না, চল ঘর যাই। এত রাত্রিরে ঘর যাব? রামদাস খাবার দিল না এখনো। খাবার টাবার খাই, তারপর আরেকটু মাল খাবো। আমার আর ভালো লাগছে না। একটু বাদে রামদাস এসে গরম গরম মাংস আর রুটি দিয়ে গেল। সুরাজলাল কিছুই খেলো না প্রায়। হরিনাথ খেলো চেটে পুটে। তারপর গেলাসে আবার মদ ঢেলে দুটো চুমুক দিয়ে বলল, আর পারছি না, পেট ऐसा ভরে গেছে, চলো শুয়ে পড়া যাক। সুরাজলাল কোনো উত্তর দিল না। হরিনাথ বলল, চলো ওস্তাদ, এবার শুয়ে পড়ি। তুমি না যাও, আমি যাচ্ছি, তোমার ইচ্ছে হলে এসো। হরিনাথ চলে যাবার পর একটা সিগারেট ধরিয়ে বসে রইল একা। কোথাও কোনো শব্দ নেই, সবাই ঘুমিয়ে পড়েছে। রাত থমথমে। বৃষ্টি থেমে গেছে একটু আগে। মেঘের আড়াল থেকে উঁকি মারল মলিন চাঁদ। তারপর একটি দুটি তারা। হাওয়া দিচ্ছে বেশ জোরে। সুরাজলাল গায়ের শালটা জড়িয়ে নিল ভালো করে।